এক্সারসাইজ 1 এর 1 নম্বরটা কি বলছে? ইন দ্য ভোকাল ট্রি দেয়ার লিভড ক্রোস, মাঙ্কিজ, টাইগার্স, স্প্যারোস। ওই বকুল গাছে মানে কোন পশু থাকতো সেটাই আর কি জানতে চাইছে। বুঝতে পারছো তো? আমরা গল্পে দেখেছি কি হবে উত্তর, মাঙ্কি। অপশন বি, এটা হচ্ছে মাঙ্কি। তারপরে অন দ্য ওয়ে ব্যাক ফ্রম দ্য ফেস্টিভ্যাল ভোলা গ্র্যান্ডপা টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অফ হিজ। মানে উৎসব থেকে বাড়ি ফেরার সময় ভোলা দাদু কার দুটো আঙুল শক্ত করে ধরেছিলেন? তার যে নাতি ছিল তারই। তো তাহলে অপশন হচ্ছে সি, গ্র্যান্ডসন। এ গ্যাং অফ পাইরেটস ওয়ার বারিং এ লার্জ বক্স, স্মল বক্স, লার্জ ব্যাগ, স্মল ব্যাগ। দেখো ব্যাগ তো ছিল না, একটা লার্জ বক্স ছিল। তো একটা বড় বাস্ক তারা পুঁতে রেখেছিল, যে জলদস্যুর দল আর কি তারা। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য, ভোলা দাদু কোথা থেকে ফিরছিলেন? দেখো প্রথমে তো ফিরছিলেন সেটা উৎসব থেকে, সেই জায়গায় তারও দেখবে একটা তিনি উইকলি মার্কেট থেকে, অর্থাৎ যে সাপ্তাহিক হাট থাকে বা বলতে পারো সেইখান থেকেই, সাধারণত সাপ্তাহিক বাজারকে হাটই বলে থাকে, সেইখান থেকে ফিরছিলেন। তাহলে অপশন ডি, উইকলি মার্কেট। ভোলা গ্র্যান্ডপা ডাইড অ্যাট দ্য এজ অফ 95। ভোলা দাদু আর কি 95 বছর বয়সে মারা গিয়েছিলেন। এরপর এক্সারসাইজ, আমার আদতে খুব আর কি সময়ের এখন অভাব হয়েছে, আমি একটু বিজি আছি, ওই কারণে আমার উত্তরগুলো টাইপ করে লিখে রাখা হয়নি, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও। আমি আস্তে আস্তে উত্তরগুলো বলছি, আর তাছাড়া তোমরা ইউটিউব থেকে তো আমার কথা বলার স্পিডটাকে মানে ভিডিওর স্পিডটাকেও কমিয়ে নিতে পারো। তো তোমরা যদি অসুবিধা হয় প্রশ্নগুলো একটু আস্তে আস্তে করে লিখে নিও। When did ভোলা গ্র্যান্ডপা let out a loud wail? কখন ভোলা দাদু চিৎকার করে উঠেছিলেন বা জোরে কেঁদে উঠেছিলেন? When ভোলা গ্র্যান্ডপা lost his grandson, he let out a loud wail. যখন ভোলা দাদু তার নাতিকে হারিয়ে ফেলেছিলেন তখনই তিনি জোরে কেঁদে উঠেছিলেন। Where had the grandson found a cozy shelter? কোথায় তার নাতি নিরাপদ আর আরামদায়ক আশ্রয় খুঁজে পেয়েছিল? কোজি মানে তোমাদের পড়াতে গিয়ে বলেছিলাম, কোজি মানে হচ্ছে নিরাপদ বা আরামদায়ক, বা দুটো একসাথেও হতে পারে। তো এটার উত্তর হচ্ছে দ্য গ্র্যান্ডসন ফাউন্ড এ কোজি শেল্টার আন্ডার দ্য বেলি অফ এ কাউ। বেলি বানান BELLY, ঠিক আছে? আরেকবার বলে দিচ্ছি, দেখো, দ্য গ্র্যান্ডসন ফাউন্ড এ কোজি শেল্টার আন্ডার দ্য বেলি অফ এ কাউ, ঠিক আছে? তারপর সি, হোয়াট রিকোয়েস্ট ডিড ভোলা গ্র্যান্ডপা মেক টু দ্য ফার্স্ট ম্যান হি স অন দ্য মাউন্ট? মাউন্ট মানে কি বলেছিলাম, যে ঢিপি, একটু উঁচু যে অংশ, মাটির ডালা হয়ে উঁচু হয়ে গেছে, সেই জায়গাটাকেই ঢিপি বা মাউন্ট বলে। তো এই প্রশ্নটার মাধ্যমে জানতে চাইছে ঢিবির ওপর দেখা প্রথম লোকটাকে ভোলা দাদু কি অনুরোধ করেছিলেন? রিকোয়েস্ট মানে কি অনুরোধ করা। তো এটার উত্তর হচ্ছে ভোলা গ্র্যান্ডপা মেড এ রিকোয়েস্ট অফ গিভিং হিম সাম ড্রিঙ্কিং ওয়াটার। ভোলা দাদু মেড এ রিকোয়েস্ট অফ গিভিং হিম সাম ড্রিঙ্কিং ওয়াটার। ভোলা দাদু তাকে কিছুটা খাবার জল দেওয়ার জন্য, মানে পান করার জল দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিলেন। ডি হচ্ছে হাউ ওল্ড ওয়াজ ভোলা গ্র্যান্ডপাস ওয়াইফ হোয়েন হি ডায়েট? যখন ভোলা দাদু মারা গিয়েছিলেন তখন তার স্ত্রীর কত বয়স ছিল? স্ত্রী মানে কি, তার বউয়ের কত বয়স ছিল? উত্তর হচ্ছে হোয়েন ভোলা গ্র্যান্ডপা ডায়েট হিজ ওয়াইফ ওয়াজ 80 years old। আবার বলছি, হোয়েন ভোলা গ্র্যান্ডপা ডায়েড হিজ ওয়াইফ ওয়াজ 80 years old, অর্থাৎ তার যখন ভোলা দাদু মারা গিয়েছিলেন তখন তার স্ত্রীর বয়স ছিল 80 বছর। তারপর এক্সারসাইজ 3, এগুলোও প্রশ্ন উত্তর। আগেরগুলো বলেছিল যে 15টা শব্দে উত্তর করতে হবে, এখন বলছে 25টা শব্দে উত্তর করতে হবে। মানে 15টা বলতে 15টাই নয়, মানে মোটামুটি একটা যেন 15টা, বা এখানে মোটামুটি একটা 25টা হয়। Why was no real treasure found under the sand dunes? স্যান্ড ডিউনস মানে তোমাদের কি বলেছিলাম, যে বালিয়াড়িগুলো আছে, সেই বালিয়াড়ির মধ্যে সত্যিকারের কোনো ধনসম্পদ কেন খুঁজে পাওয়া যায়নি? ট্রেজার মানে কি,
যে লুকোনো ধন সম্পত্তি আছে সেইটা, সবসময় লুকোনো নয়, আগে ধন সম্পত্তি। The story of hidden treasure under the sand dunes was told by Bhola Grandpa. But actually it was seen by him in the dreams. বালিয়ারির নিচে যে গুপ্তধনের গল্পটা লেখকের বাবা আর কি জানতে পেরেছিলেন, সেটা ছিল আদতে ভোলা দাদুর বলা, কিন্তু এটা কোনো সত্যিকারের গল্প ছিল না, আসলে এটা ভোলা দাদুর দেখা স্বপ্ন ছিল। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডিড দ্য টাইগার ডু আফটার ভোলা গ্র্যান্ডপা হ্যাড ক্লাইম্বড আপ দ্য ব্যানিয়ান ট্রি? ব্যানিয়ান মানে বলেছিলাম তোমাদের কি বট গাছ। তাহলে সেই বাঘটা কি করেছিল যখন ভোলা দাদু বট গাছে উঠেছিলেন? দ্য টাইগার roared and circled the tree about 100 times after Bhola Grandpa had climbed it. Then the tiger settled down under a bush and kept him watching. ভোলা দাদু গাছটাতে উঠে পড়ার পর বাঘটা গর্জন করেছিল আর গাছটাকে ঘিরে প্রায় 100 বার প্রদক্ষিণ করেছিল, মানে পাক খেয়েছিল। তারপর বাঘটা একটা ঝোপের তলায় স্থির হয়ে বসেছিল এবং ভোলা দাদুর দিকে নজর রেখেছিল। আরেকবার দেখো উত্তরটা বলে দিচ্ছি। দ্য টাইগার রোড অ্যান্ড সার্কেলড দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস আফটার ভোলা গ্র্যান্ডপা হ্যাড ক্লাইম্বড ইট। দেন দ্য টাইগার সেটেলড ডাউন আন্ডার এ বুশ অ্যান্ড কেপ্ট হিম ওয়াচিং। লাস্ট কোয়েশ্চেন কি বলছে? What was the reason of Bhola Grandpa's death according to his wife? ভোলা দাদুর স্ত্রীর মত অনুযায়ী ভোলা দাদুর মৃত্যুর কারণ কি ছিল? দেখো, প্রথমত তো ভোলা দাদুর স্ত্রী তার স্বামীর যে এই ভোলা ভালা ভাবটা ছিল, ভুলোমনার স্বভাবটা ছিল, সেটা কি তার মৃত্যুর জন্য দায়ী করেছিলেন? তিনি কি বলেছিলেন না ভোলা দাদু বোধহয় শ্বাস নিতেই ভুলে গেছে, তাই জন্যই তিনি মারা গিয়েছিলেন? তো এটা ইংরেজিতে কিভাবে লিখবে? ভোলা গ্র্যান্ডপাস ওয়াইফ হেল্ড হার হাজব্যান্ডস ফরগেটফুলনেস। হেল্ড হার হাজব্যান্ডস ফরগেটফুলনেস বলতে, আচ্ছা, ফরগেটফুলনেস বানান হচ্ছে ফরগেট শব্দ FORGET, তারপরে FULLNESS, ফরগেটফুলনেস। হেল্ড হচ্ছে HELD। তাহলে ভোলা গ্র্যান্ডপাস ওয়াইফ হেল্ড হার হাজব্যান্ডস ফরগেটফুলনেস। তাহলে ভোলা দাদু স্ত্রী তার এই স্বামীর যে ভুলে যাওয়ার স্বভাব সেটা কি দাবি করেছিলেন? হেল্ড বলতে এখানে দাবি করা, আর ফরগেটফুলনেস বলতে যে ভোলা মনের স্বভাব সেইটা। রেসপন্সিবল ফর হিজ ডেথ, রেসপন্সিবল মানান RESPONSIBLE। She said that Bhola Grandpa must have forgotten to breathe, so he died. আরেকবার বলে দিচ্ছি উত্তরটা ইংরেজিতে। Bhola Grandpa's wife held her husband's forgetfulness responsible for his death. She said that Bhola Grandpa must have forgotten to breathe, so he died. Exercise 4, change the mode of narration of the following sentences. সবাই বুঝতে পারছো এখানে ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে। ফার্স্টটা কি বলছে? বুলবুলি said to his friend, বুলবুলি, দেখো প্রথমত বুলবুলি মেয়েদের নাম হয়, তো তার সাথে হিজ লিখেছে, এটা ঠিক যাচ্ছে না। দেখো ওটা নয় এখানে হাড় বসবে, নয়তো নামটাকে কেটে আমরা ধরো বুলবুলির আইটা বাদ দিলে ছেলে হয়ে যাবে, বুলবুল ছেলে হতে পারে, তো বুলবুল ধরলাম। বুলবুল সেড টু হিজ ফ্রেন্ড, উইল ইউ কাম টুমরো? এটা কিন্তু জিজ্ঞাসা করছে, একটা কোয়েশ্চেন মার্ক ওলা প্রশ্ন রয়েছে, সেটা ন্যারেশন চেঞ্জ করতে হয়। তো কোয়েশ্চেন মার্ক ওলা প্রশ্ন যদি হ্যাঁ না উত্তর হয়, তখন আমরা কি জানি যে ইফ বা ওয়েদার এই ওয়ার্ডটাকে ইউজ করতে হয়। তো আর সেড টুটা পাল্টে গিয়ে আস্কড হয়ে যায়। তো কি উত্তর হবে? বুলবুলি আস্কড হিজ ফ্রেন্ড ইফ হি উড কাম দ্য নেক্সট ডে। বুলবুলি আস্কড হিজ ফ্রেন্ড ইফ হি উড কাম দ্য নেক্সট ডে। আচ্ছা, টুমরোটাও কিন্তু এখানে নেক্সট ডে হয়ে যাবে, কারণ আমরা জানি যে কিছু শব্দ আছে যেগুলো পাল্টে যায়। আর উইলটা বাইরে যেহেতু পাস্ট টেন্স আছে, সেড বলেছে দেখো, সেই কারণে উইলটা পাল্টে উড হয়ে যাবে।
সেকেন্ড সেন্টেন্সটা বেশ ইন্টারেস্টিং একটা নারেশন চেঞ্জ, সাধারণত এরকম তোমাদের দেওয়া হয় না। পাওলোমি সেজ আই অ্যাম ফাইন। দেখো বাক্যটা দেখে তোমাদের বেশ সোজা সাপটা মনে হচ্ছে, তোমরা হয়তো অনেকেই এটা করে বসবে নারেশন চেঞ্জ। পাওলোমি সেড দ্যাট সি ওয়াজ ফাইন, কিন্তু না, খেয়াল যেটা করার বিষয় এখানে দেখো সেড নেই, কিন্তু এখানে সেজ আছে, অর্থাৎ ভেতরের এই পার্টটার পাস্ট টেন্সে কোনো রকম চেঞ্জ হবে না, এটা প্রেজেন্ট টেন্সই থেকে যাবে। তাহলে এটার উত্তর কি হবে? পাওলোমি সেজ দ্যাট সি ইজ ফাইন। সি ইজ ফাইন, সি ওয়াজ ফাইন কিন্তু হবে না। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস কিপ কোয়াইট। এখানে একটা আদেশ করা হচ্ছে, ধরে নাও যে শিক্ষক মহাশয় বা শিক্ষক মহাশয় তিনি তার ছাত্রদের আদেশ করছেন শান্ত থাকার জন্য। তাহলে কি শব্দ, আদেশের জন্য আমরা কি শব্দ ব্যবহার করি? অর্ডার। দ্য টিচার অর্ডার্ড হিজ স্টুডেন্টস বা অর্ডার্ড দ্য স্টুডেন্টস টু কিপ কোয়াইট। মাই মাদার সেড টু মি মে ইউর ড্রিমস কাম ট্রু। আমার মা আমাকে কি বললেন? যে তোর স্বপ্নগুলো যেন সত্যি হয়। তো এখানে মা একটা আমায় উইশ করছেন, একটা আশার কথা বলছেন, একটা ইচ্ছে প্রকাশ করছেন, সেই কারণে আমরা উইশড শব্দটা ইউজ করব। মাই মাদার উইশড মি দ্যাট মাই ড্রিমস মাইট কাম ট্রু। আরেকবার বলছি, একটু বড় সেন্টেন্স। মাই মাদার উইশড মি দ্যাট মাই ড্রিমস might come true. The students said, sir, please allow us to play in the field. এখানে একটা অনুরোধ বোঝাচ্ছে, যে প্লিজ করে বলছে স্টুডেন্ট তার টিচারকে, কি বলছে না, স্যার আমাদেরকে মাঠে খেলার জন্য অনুমতি দিন, দয়া করে অনুমতি দিন। তো প্লিজ আছে, তাহলে এখানে রিকোয়েস্টেড হবে। আবার দেখো রিকোয়েস্টেড তো হবেই, তার সাথে আমরা মানে একটা তাকে স্যারকে একটা উপাধি দিচ্ছি বা একটা অ্যাড্রেসিং করছি, ইংরেজিতে এটাকে অ্যাড্রেস করা বলে, কাউকে স্যার নামে ডাকা যেটা, সেটাকে বলে অ্যাড্রেস করা। লাস্ট সেন্টেন্সটা তোমাদের পক্ষে একটু শক্ত, তো এটার উত্তর হচ্ছে অ্যাড্রেসিং অ্যাজ স্যার। এটা কিন্তু দ্য স্টুডেন্ট দিয়ে শুরু হচ্ছে না, অবশ্যই একটু পরেও তুমি লিখতে পারো, আগে অ্যাড্রেসিং অ্যাজ স্যার দ্য স্টুডেন্টস পোলাইটলি রিকোয়েস্টেড হিম। পোলাইটলি শব্দটা না দিলেও চলবে। Addressing as sir, the students requested him to allow them to play in the field. ঠিক আছে, পোলাইটলি কেন বলছি? দেখো এমনিতে তো ছাত্রছাত্রীরা শিক্ষক মহাশয়কে অনুরোধ করবেই, যেহেতু এখানে প্লিজ শব্দটা আলাদা করে দেওয়া আছে, সেই কারণে আমরা ভেবে নিতে পারি যে অনুরোধটা খুবই পোলাইট ভাবে করা হয়েছে, তাই জন্য আমি পোলাইট শব্দটা যোগ করলাম। তাহলে কি আরেকবার উত্তর বলছি, অ্যাড্রেসিং অ্যাজ স্যার দ্য স্টুডেন্টস politely requested him to allow them to play in the field. Acha. In each of the sentences of the following passage, some articles and prepositions are used in an incorrect manner. অর্থাৎ নিচে যে বাক্যগুলো দেওয়া আছে সেখানে নয় কোনো আর্টিকেল কিংবা নয় কোনো প্রিপোজিশন, সেগুলো ভুল দেওয়া আছে। Underline them and replace them with the appropriate ones. অন অ্যান উইন্টার নাইট, দেখো উইন্টারের আগে অ্যান বসে না, উইন্টারের আগে কি বসে? এ বসে, তাহলে এখানে অ্যানটা কেটে গিয়ে এ হবে, ঠিক আছে? আচ্ছা, আই ওয়াজ অ্যাব্রড এ বোট, এই পার্টটায় কোনো ভুল আমি দেখতে পাচ্ছি না। ইট ওয়াজ এ মুনলিট নাইট ফুল অন স্টার্স, কি হয় এটা? ফুল অফ স্টার্স হবে, এটা ফুল অফ স্টার্স। দ্য বোট ওয়াজ অ্যাঙ্কার্ড আপ এ গ্রেট রিভার। The boat anchored in a great river, ঠিক আছে, anchored up হয় না, নদীর মধ্যে, তো নদীর মধ্যে মানে বোটটা করা থাকে, নদীর ওপরে। আদতে নৌকোটা হয়তো নদীর ওপরে আছে, কিন্তু যে নোঙরটা সেটা কিন্তু নদীর একদম তলার মাটির সাথে লেগে আছে, তাই জন্য anchored in a great river. I was thrilled to see a beauty of nature. তাহলে এখানে কি হচ্ছে, যে আই ওয়াজ থ্রিলড টু সি দ্য বিউটি অফ নেচার, এর বদলে দা হয়ে যাবে।
তারপরে তোমাদের মিশনের দুটো কাজ দিয়েছে, হ্যাঁ, তারপরে নেক্সট গল্পটা শুরু হয়ে গেছে। কম্পোজিশন বলতে আর কি রাইটিং স্কিল, কোনো কিছু কম্পোজ করা মানে কোনো কিছু নিজের থেকে বানানো। দেখো গান, অনেকেই গানের সুর কম্পোজ করে থাকে, সেরকমই তোমরা যে গল্প, কবিতা, মানে কবিতা নয়, গল্প, চিঠি, যাই লিখতে দিক, প্যারাগ্রাফ, সেগুলো তোমরা কম্পোজ করবে, সেই কারণেই কম্পোজিশন এই শব্দটা ইউজ হয়েছে। বেশ ভালো ইউজ, ভালো লাগছে। রাইটিং স্কিলটা পুরনো শব্দ আজকাল হয়ে গেছে। তো এক্সারসাইজ 6 কি বলছে, রাইট এ ডায়ালগ উইথিন 100 ওয়ার্ডস অন দ্য নিড to ban the use of animals like tigers and lions as circus attractions. তো এক্সারসাইজ 6 আর 7 রাইটিং স্কিল বা কম্পোজিশনের উত্তর আমি তোমাদের সম্পূর্ণভাবে বলে দেবো না, আমি তোমাদের মানেটা বুঝিয়ে দিতে পারি, কারণ না হলে তোমাদের যে রাইটিং স্কিল সেটা ভালো হবে না যদি আমি এইগুলোর উত্তর বলে দিই। তোমাদের নিজেদেরই চেষ্টা করতে হবে, দিয়ে লিখতে হবে। এক্ষুনি চেষ্টা করবে লেখার সময় সবসময় নির্ভুল না করে, পরীক্ষায় অবশ্যই নির্ভুল লেখার চেষ্টা করবে, কিন্তু তুমি যেটা বলতে চাইছো সেটা যাতে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে পারো এরকম করে লেখার চেষ্টা করবে। সবসময় চেষ্টা, আমরা যখন প্র্যাকটিস করছি চেষ্টা করব, কিন্তু পরীক্ষায় সেই চেষ্টাটা নির্ভুল করে লেখার চেষ্টা করব। পরীক্ষায় কিন্তু আমি যেরকম সহজ করে ইংরেজি লিখতে পারি সেরকম সহজ করে ইংরেজি লিখবো, সেখানে কোনো ভুল লিখবো না। কিন্তু প্র্যাকটিসের সময় যদি কোনো শক্ত ইংরেজি আমি পারছি না এরকমও হয়, সেক্ষেত্রে আমি লিখতে চেষ্টা করব সেটা। এবং তোমাদের যিনি এখন তো আস্তে আস্তে আশা করি স্কুল খুলে যাবে, তো স্কুলের টিচার হোক বা প্রাইভেট টিউটর তোমরা যাদের কাছে পড়ো তাকে দিয়ে চেক করিয়ে নেবে, তিনি অবশ্যই চেক করে তোমার ভুলগুলো বলে দেবেন এবং কিভাবে সেই সেন্টেন্সটাকে ইংলিশে ফ্রেমিং করতে হবে সেটাও অবশ্যই শিখিয়ে দেবে। তো এখানে কি বলছে যে সার্কাসের আকর্ষণ, সার্কাস মানে যেখানে ধরো বিভিন্ন পশু পাখি মানুষদের খেলা দেখানো হয়, আমরা এন্টারটেনমেন্টের জন্য সার্কাসে যাই, গাড়ি ঘোড়া নিয়েও অনেক সময় সার্কাস হয়। তো সার্কাসের আকর্ষণ হিসেবে বাঘ, সিংহ এইসব যেরকম প্রাণী রয়েছে তাদের ব্যবহারের উপর একটা নিষেধাজ্ঞা জারির প্রয়োজনীয়তা রয়েছে। সেটা নিয়েই একটা 100 শব্দের মধ্যে তোমাদেরকে ডায়ালগ বা কথোপকথন লিখতে হবে। তো প্রাণীদের উপর নিষেধাজ্ঞা আছে মানে ধরো মানুষরা তো প্রথমত টাকা পায় সার্কাসে খেলা দেখিয়ে, এবং মানুষদের একটা ক্ষমতা আছে যে তাদের ইচ্ছে মতো তারা কাজ করতে পারে, কিন্তু পশু পাখির ওপর, সার্কাসের পশু পাখির ওপর অত্যাচার হয়, তাদের হয়তো ঠিক মতো করে খাবার দাবার দেওয়া হয় না, আর তাদের নিজস্ব যেহেতু একটা ভয়েস নেই, মানে তারা নিজেদের কষ্টের কথা বলতে পারে না, সেসব কারণে তাদের এরকমভাবে স্বাধীনতা কেড়ে নিয়ে তাদেরকে দিয়ে জোর করে খেলা দেখানো উচিত নয়। কিছু তোমাদের হিন্টসও দেওয়া আছে, তো মানে কিভাবে লিখতে হবে সেরকমও বলা আছে। তো প্রথমে কি বলছে, ওয়াইল্ড অ্যানিমালস ডিক্রিজিং, অর্থাৎ বন্য প্রাণী যে তারা কমে যাচ্ছে। ইল ট্রিটমেন্ট টু অ্যানিমালস ইন সার্কাসেস, সার্কাসের মধ্যে প্রাণীদের সাথে খুব খারাপ ব্যবহার করা হয় আর কি অত্যাচার করা হয়, সেটা কি না একটা ক্রিমিনাল অফেন্স, সেটা একটা দণ্ডযোগ্য অপরাধ, মানে এরকম কাজ করলে তার বিরুদ্ধে শাস্তি হয়। ল এগেনস্ট সাচ, এর বিরুদ্ধে আইন প্রণয়ন করতে হবে। নিড টু হিউম্যান টু অ্যানিমালস, নিড টু বি হিউম্যান টু অ্যানিমালস, হিউম্যান দেখো মানে মানুষ, আর হিউম্যান মানে মানবিক, মানে মানুষের মতো, তো তাদের প্রতি সহানুভূতিশীল হতে হবে, মানুষের মতো আচরণ করতে হবে, মানে সহানুভূতিশীল হতে হবে। এক্সারসাইজ 7, রাইট এ স্টোরি উইথ 100 ওয়ার্ডস ইউজিং দ্য গিভেন হিন্টস, একটা গল্প লিখতে হবে, সেটাও 100 শব্দের মধ্যে। নিচে যে তোমাদের হিন্টসগুলো দেওয়া আছে সেগুলোর সাহায্যে গিভ এ টাইটেল টু দ্য স্টোরি, গল্পটার একটা টাইটেল মানে হেডিংও দিতে হবে, গল্পের নাম কি দেবে সেইটা। রিটার্নিং ফ্রম এডুকেশনাল এক্সকারশন বাই বাস, বাসে করে একটা শিক্ষামূলক ভ্রমণ থেকে ফেরা হচ্ছিল। এক্সকারশন দেখো, এক্সকারশন এডুকেশনাল এক্সকারশন এই পার্টটার মানে হচ্ছে শিক্ষামূলক ভ্রমণ, ভ্রমণ বলতে বেড়াতে যাওয়া, মানে বেড়াতে যাওয়ার মধ্যে শুধুমাত্র আনন্দই মিলেমিশে থাকবে না, সেখান থেকে আমরা কোনো রকম শিক্ষা পাঠ নেব, কোনো কিছু জানবো, সেটাকেই বলে আর কি এডুকেশনাল এক্সকারশন বা শিক্ষামূলক ভ্রমণ। নাইট জার্নি, জার্নি বলতে কি আর কি রাত্রিতে যাত্রা, রাত্রিরের যাত্রা এরকম। সাডেন ব্রেকডাউন, ব্রেকডাউন মানে আর কি যেখানে করে ফিরছিল, যদি বাসে করে ফিরে থাকে তো আর কি বাসটা চলছে না, কোনোভাবে টায়ার পাংচার হয়ে গেছে বা শকেজও হয়ে গেছে, তো এখানে পরে বলেছেও টায়ার্স পাংচার, তার মানে আর কি বাসের টায়ারগুলো, বাসের যে চাকাগুলো সেগুলো কোনোভাবে ফেটে গেছে, ফুটো হয়ে গেছে, দিয়ে হাওয়াটা বেরিয়ে গেছে,
তাহলে বাসটা ভালো করে যেতে পারে না। তো সেক্ষেত্রে বাসের ওই চাকাটাকে একটা সবসময় বাসের ডিকির মধ্যে, মানে বাসে একটা জায়গা থাকে, সেখানে টায়ার থাকে, নতুন হাওয়া ভরা টায়ার, সেটাকে পাল্টে দিতে হয়। দিয়ে বাস আবার সব টায়ার ঠিক হয়ে গেলে বাস যাত্রা করে। হ্যাড টু ওয়েট ফর 2 hours অ্যাট এ লোনলি প্লেস। লোনলি মানে যেখানে বেশি লোকজন নেই, বেশ একা একা জায়গায়, এরকম। তার ফাঁকা জায়গায় 2 ঘন্টা ধরে অপেক্ষা করতে হয়েছিল। তারপর কি হলো, টায়ার ফিক্সড, অর্থাৎ আর কি বাসের চাকাগুলো লাগানো হলো, বা যা সমস্যা হয়েছিল সেটা মিটে গেল। ব্যাক হোম, তারপরে বাড়ি ফিরে আসা হলো। তো সবাই বেশি করে পড়াশোনা করো, নতুন ক্লাস শুরু হয়ে যাবে আশা করি। তো শুনছি ফেব্রুয়ারি 4 তারিখ থেকে, 4 তারিখের পরে স্কুল খুলে যাবে, আবার সব কিছু আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাচ্ছে। সবাই ভালো থেকো।